নমস্কার, আমি ডক্টর অরিন্দম ঘোষ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইনচার্জ, নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আমরা আজকে একত্রিত হয়েছি এখানে একটি বিশেষ উদ্দেশ্যে। একটি পেশেন্ট মিসেস নন্দিতা মণ্ডল, উনি 2 তারিখে, এই মাসের 2 তারিখে আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন এবং ওনার যে প্রবলেমটা নিয়ে, প্রাইমারি প্রবলেম নিয়ে উনি ভর্তি হয়েছিলেন, সেটা নিয়ে একটা ছোট্ট ব্রিফিং দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। পেশেন্টের সম্বন্ধে ডিটেলসে যাওয়ার আগে আমি আমাদের টিম মেম্বারদের সম্বন্ধে একটা পরিচিতি দিতে চাই, যারা আমরা টিম ওয়ার্ক হিসেবে পুরো পেশেন্টের সার্ভিসটা দিয়েছি। প্রথমেই আমি বলি, আমার সঙ্গে আমার সতীর্থ যারা রয়েছেন, ডক্টর সায়ন চট্টরাজ, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ডক্টর অগ্নিমিত্র ভট্টাচার্য, উনিও কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ডক্টর প্রণবেশ গাঙ্গুলি, আমাদের চিফ গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ডক্টর সিদ্ধার্থ নন্দী, আমাদের চিফ পিডিয়াট্রিশিয়ান, এবং মিস্টার সৌগত সরকার, উনি আমাদের চিফ কোঅর্ডিনেটর, মেডিকেল কোঅর্ডিনেটর, মেডিকেল অ্যান্ড নন মেডিকেল বোথ কোঅর্ডিনেটর। আচ্ছা, যে পেশেন্টটি সম্বন্ধে আমরা আজকে ব্রিফিং দেব, পেশেন্টের নাম নন্দিতা মণ্ডল। ওনার বয়স 31, ওনার প্রেগনেন্সি ছিল 31 সপ্তাহের প্রেগনেন্সি। ওনার প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রির মধ্যে যেগুলো ছিল, তার মধ্যে একটা ছিল ওবেসিটি, ওনার একটা থাইরয়েডের প্রবলেম ছিল, হাইপোথাইরয়েডিজম, যার জন্য উনি অন মেডিকেশন ছিলেন, এবং তার সঙ্গে ওনার প্রেগনেন্সির চলাকালীন যে প্রেশার ডেভেলপ করে, যেটাকে মেডিকেল পরিভাষায় প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলা হয়, সেটা ওনার ছিল। এই অবস্থায় পেশেন্টের প্রেগনেন্সি যখন চলছিল, সেই অবস্থায় পেশেন্টের আমাদের কাছে আসে এই মাসের 2nd of this month, এবং তার 8-10 দিন আগে থেকেই ওনার একটা শ্বাসকষ্টজনিত প্রবলেম কিন্তু শুরু হয়, এবং সেটা খুব স্লোলি ডেভেলপ করতে থাকে। ওনারা ফিজিশিয়ানও দেখিয়েছিলেন এর জন্য, এবং ফিজিশিয়ানের অ্যাডভাইস ছিল যে যদি শ্বাসকষ্ট বাড়ে তাহলে কোথাও যেন ভর্তি হয়। তা যাই হোক, এইভাবে পেশেন্টের প্রেগনেন্সি চলতে থাকে। ফলোয়িং দ্যাট 7-8 দিন বাদে যখন লাস্ট আমাদের কাছে এই পেশেন্ট ল্যান্ড করে আমাদের এমার্জেন্সিতে, তখন পেশেন্টের অবস্থা খুবই সঙ্গীন ছিল। পেশেন্ট একটা সিভিয়ার ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে আমাদের এমার্জেন্সিতে আসে, এবং ওনার অক্সিজেন স্যাচুরেশন তখন ছিল 55% অ্যারাউন্ড, এবং অক্সিজেন, নর্মাল অক্সিজেন দেওয়া হওয়া সত্ত্বেও কিন্তু সেইভাবে খুব ভালো রেসপন্স পাওয়া যায়নি। এবং সবথেকে বড় কথা, পেশেন্টের ব্রিদিং প্যাটার্ন এতই খারাপ ছিল, রীতিমতো বাংলায় যাকে বলে খাবি খাওয়া, সেরকম অবস্থায় একটা কন্ডিশন ওনার কিন্তু ছিল, যেটাকে গ্যাসপিং স্টেট বলা হয় মেডিকেল পরিভাষায়। তা এই অবস্থায় আমরা যেটা করি, পেশেন্টকে আমরা ইনটিউবেট করি, মানে শ্বাসনালীর মধ্যে একটা নল দিয়ে আমরা পেশেন্টকে ইনটিউবেশন করে ভেন্টিলেশনে পেশেন্টকে দেওয়া হয়, এবং সাইমালটেনিয়াসলি এই প্রসিডিওর চলাকালীন ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, মানে হার্ট বন্ধ হয়ে যায়। এই হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎক্ষণাৎ আমরা যেটা চালু করি সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটাকে সিপিআর বলা হয় শর্ট ফর্মে। এই সিপিআর দেওয়া হয় প্রায় 5টা সাইকেল সিপিআর দেওয়ার পরে ওনার নিজস্ব যে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, সেটা আবার চালু হয়, এবং এই অবস্থায়, অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, ওনাকে আমরা এমার্জেন্সি থেকে আইসিইউতে শিফট করি। আইসিইউতে শিফট করার পরে আমরা যা যা করণীয় বাকি, যেমন ভেন্টিলেটরি সেট আপ ম্যানেজমেন্ট করা, ব্লাড প্রেশার যেটা খুব কম হয়ে গিয়েছিল সেইটার জন্য যে ব্লাড প্রেশারের মেনটেন করার মেডিসিনগুলো চালু করা, যেগুলোকে ভেসোপ্রেসর মেডিসিন বলা হয়, সেইগুলো চালু করা, বিভিন্ন ইনভেসিভ লাইন্স লাইক সেন্ট্রাল লাইন, আর্টারি লাইন, সমস্ত এগুলো এস্টাবলিশ করা হয়। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অল যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট করা হয়। এবং ওই অবস্থায় পেশেন্টকে আমরা একটা এক্সরে করি দেখার জন্য যে কী কন্ডিশন ছিল। তাতে দেখা যায় যে পেশেন্টের দুদিকের লাংস পুরো সাদা হয়ে গেছে, যেটাকে বলা হয় মেডিকেল পরিভাষায় পালমোনারি ইডিমা। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে পেশেন্ট যেদিন আমাদের এখানে আসে সেদিনকে সকালবেলা যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিল, ওনারা বাইরে একটা ক্লিনিক থেকে ওনারা একটা ইকোকার্ডিওগ্রাফি করে। যেই ইকোকার্ডিওগ্রাফিতে দেখা যায় যে ওনার হার্টের যে পাম্পিং অ্যাকশন সেটা কমে 31% হয়ে গেছে, যেটা টেকনিক্যালি 50 বা তার উপরে থাকার কথা। এবং আমরা পেশেন্টকে আইসিইউতে আসার পরে
বেড সাইডে একটা ইকোকার্ডিওগ্রাফি করি, যেটাকে পয়েন্ট অফ কেয়ার ইকোকার্ডিওগ্রাফি বলা হয়। সেটা করেও কিন্তু আমরা দেখি যে ওনার হার্টের পাম্পিং অ্যাকশান খুব খারাপ, এবং এই জন্যই কিন্তু ওনার লাংসের মধ্যে পুরো ফ্লুইড কালেকশন হয়, যেটাকে পালমোনারি ইডিমা বলা হয়। সেটা কিন্তু খুব বেশি মাত্রায় ছিল, যার জন্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব কম ছিল। সেটাকেই মিটিগেট করার জন্য আমরা প্রপারলি ভেন্টিলেটার সেট আপ করি এবং অন্যান্য যাবতীয় যে জিনিসগুলো বললাম সেগুলো করা হয়েছিল। এরপর আমাদের যেটা পার্টটা আসে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গাইনোকোলজি পার্ট। ডক্টর প্রণবেশ গাঙ্গুলি, যার পরিচয় আমি এইমাত্র দিলাম, উনি তৎক্ষণাৎ আসেন। এসে উনি কিছু ডিসিশন নেন। এই অবস্থায় যেটা মেন ডিসিশন ছিল সেটা হচ্ছে বেবির ডেলিভারি। এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট মোড এই কন্ডিশনের ক্ষেত্রে, কারণ এই ধরনের কন্ডিশনকে আমরা মেডিকেল পরিভাষায় পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি, যেটা প্রেগনেন্সির জনিত কারণে হার্টের একটা পাম্পিং ডিসফাংশন হয়, এবং এর মূল ট্রিটমেন্টটাই হচ্ছে বেবির ডেলিভারি করা। কারণ এই জিনিসটাকে যদি আমরা করতে না পারি, তাহলে আমরা বাকি যে ম্যানেজমেন্টগুলো কিন্তু আমরা যথার্থভাবে করতে পারতাম না। ডক্টর প্রণবেশ গাঙ্গুলি আসেন, তার সঙ্গে আমাদের অভিজ্ঞ অ্যানেস্থেটিস্ট, এনারা ওটিতে গিয়ে বেবি ডেলিভারি এবং যাবতীয় কাজটা সুসম্পন্ন করেন। এবং আমাদের যে পিডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর সিদ্ধার্থ নন্দী, উনি বেবির টেক কেয়ার করেন। এই ব্যাপারটা ওনারা ডিটেলে বলবেন, সেটা ওনাদের পার্টটা ওনারা বলবেন, আমি শুধু মেডিকেল পার্টটা এখন বলে দিচ্ছি। ওটির পার্টটা হয়ে যাওয়ার পরে পেশেন্টকে আমরা আবার আইসিইউতে শিফট করি। আইসিইউতে শিফট করার পরে খানিকক্ষণ বাদে বিকেলবেলা 4:30 নাগাদ কিন্তু ওনার আবার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কারণ ওনার ব্লাড প্রেশার কিন্তু আমরা মেনটেন করতে পারছিলাম না। ইনস্পাইট অফ গিভিং অল মেডিসিনস, ওনার ব্লাড প্রেশার মেনটেন করতে একটু অসুবিধা হচ্ছিল, এবং লাংসে যেহেতু জল জমে ছিল সেই জন্য অ্যাডিকুয়েট পরিমাণে শরীরে অক্সিজেনটাও আমরা ভেন্টিলেটার দিয়ে কিন্তু দিতে পারছিলাম না, যার জন্য ওনার আরেকটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবং সেটাও আমরা রিভাইভ করি তৎক্ষণাৎ সিপিআর দিয়ে। সিপিআর দেওয়ার পরে, একটা সাইকেল সিপিআর দেওয়ার পরে উনি কিন্তু আবার নিজস্ব সার্কুলেশন ফিরে আসে, এবং তারপর থেকে আমরা কিন্তু ওনাকে পুরোটাই ভেন্টিলেশনে সিডেট এবং প্যারালাইজ করে রাখি, মানে ঘুমের ওষুধ দিয়ে পুরোটাই আমরা সেইভাবে ভেন্টিলেটারের সঙ্গে যাতে কোনো অসুবিধা না হয় সিনক্রোনাইজ করার জন্য আমরা পুরোটাই এইভাবে রেখে দিই। আস্তে আস্তে পেশেন্টের যে প্রথম দিকে আমরা যখন ইনভেস্টিগেশনগুলো করি, ব্লাড ইনভেস্টিগেশন, যেটাতে আমাদের দেখা যায় যে পেশেন্টের ইনফেকশন কাউন্ট খুব হাই ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা ইনফেকশনও রান করছিল এই পুরো ব্যাপারটার পেছনে। সেইটার জন্য আমরা যা যা অ্যান্টিবায়োটিক দেওয়ার এবং যা যা মেজারমেন্ট নেওয়ার সব করি। দ্বিতীয় দিন সেমভাবে পেশেন্টের কন্ডিশন কন্টিনিউ করতে থাকে। আস্তে আস্তে তৃতীয় দিন থেকে আমাদের যে ব্লাড প্রেশার মেনটেন করা মেডিসিনের যে রিকোয়ারমেন্ট, সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং পেশেন্ট আস্তে আস্তে স্টেবিলাইজড হতে শুরু করে। এবং আমরা অ্যান্টিবায়োটিকগুলো যেরকম কালচার ব্যাকআপ আমাদের আসে, ব্লাড কালচার, এবং আমরা যে কফের যে পরীক্ষাটা পাঠিয়েছিলাম, যেটা লাংসের যেখান থেকে পাওয়া গেছে, যে টিউব থেকে আমরা যে সিক্রেশনটা নিয়েছিলাম, যেটাকে ইটি টিউব সিক্রেশন বলা হয়, সেই কালচার অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিকটাকে অপটিমাইজ করি চেঞ্জ করে। এবং দুটো খুব খারাপ অর্গানিজম ওনার ক্ষেত্রে পাওয়া গেছিলো, ব্যাকটেরিয়া একটা ব্লাডে পাওয়া গেছিলো, যেটা স্ট্যাফ অরিয়াস বলা হয়, এবং সেটা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ছিল। সেকেন্ড যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ইটি টিউব সিক্রেশনে আমরা অ্যাসিনেটোব্যাক্টার বলে একটা ব্যাকটেরিয়া পাই। সেটা যারা মেডিকেল ফ্র্যাটার্নিটিতে আছেন সকলেই জানেন যে ইট ইজ ওয়ান অফ দ্য ফিয়ার্সেস্ট অর্গানিজম, যেটাকে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে কনসিডার করা হয়। তা যাই হোক, এটা সমস্ত কিছুর অপটিমাইজ করা হয়, অ্যান্টিবায়োটিক ইত্যাদি অপটিমাইজ করা হয়। ধীরে ধীরে পেশেন্ট আস্তে আস্তে স্টেবিলাইজড হতে থাকে, এবং আস্তে আস্তে আমরা ব্লাড প্রেশার মেনটেন করা মেডিসিন বন্ধ করি, ভেন্টিলেটরি সাপোর্ট আস্তে আস্তে আমরা কমাতে শুরু করি। সাবসিকুয়েন্টলি পেশেন্ট ইমপ্রুভ করে। আমরা তারপর ডে 7 থেকে আমরা পেশেন্টকে উইনিং ট্রায়াল শুরু করি, মানে ভেন্টিলেটর থেকে বের করার ট্রায়াল শুরু করি। বাই দ্যাট টাইম আমরা আরেকটা রিপিটিকোকার্ডিওগ্রাফি করি, যেখানে দেখা যায় যে ওনার কার্ডিয়াক যে পাম্প ফাংশন, যেটা 31% হয়ে গেছিলো, সেটা আবার 51%-এর কাছাকাছি চলে এসছে, এবং চেস্টের যে কন্ডিশন ছিল সেটাও ইমপ্রুভ করে। এই মাঝখানের পিরিয়ডে ডক্টর প্রণবেশ গাঙ্গুলি, যিনি চিফ গাইনোকোলজিস্ট ছিলেন, উনি প্রত্যেক দিন নিজের পার্টটা দেখে গেছেন, ইনপুট দিয়ে গেছেন, এবং ওনার পরামর্শ মতো আমরা আমাদের আরেকজন সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর পিকে বিশ্বাসকেও কনসাল্ট করি। স্যার উনিও আমাদের সঙ্গে সহমত হয়ে একই চিকিৎসা কন্টিনিউ করতে বলেন। এবং কার্ডিওলজিস্ট ডক্টর প্রিয়ম মুখার্জি, উনিও কিন্তু প্রথমবার এমার্জেন্সি থেকে শুরু করে ডে বিফোর এক্সটিউবেশন, মানে ভেন্টিলেশন বার করার আগের দিন অবধি কিন্তু উনি পুরো সাপোর্টটাই দিয়েছেন। উনিও দেখেছেন, যেহেতু কার্ডিয়াক পার্টটা ইনভলভ ছিল, ওই পার্টটাও কিন্তু উনি
ঠিকঠাক করে দেখে আমাদের অ্যাডভাইস করেন। সো ডে 8-তে আমরা ওনার ভেন্টিলেশন বার করতে সক্ষম হই এবং তারপরে পেশেন্টকে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিই, মানে টিউবটা যেটা ছিল গলার মধ্যে দিয়ে যে ভেন্টিলেশনটা ছিল সেটাকে আমরা বার করে আমরা জাস্ট একটা মাস্ক দিয়ে সেই ভেন্টিলেশনে দিই। এখানে একটা ছোট্ট জিনিস বলার আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট দুবার হয়েছে এবং সেটা খুব প্রলং পিরিয়ডের জন্য, মানে প্রথম দিন 5খানা সাইকেল সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন যেটা দেওয়া হয় সেইটা, এবং সেকেন্ড টাইম যেটা একই দিনে হয় বিকেল 4:30-র সময়, এই দুটো কার্ডিয়াক অ্যারেস্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে ব্রেনের একটা ড্যামেজ হওয়ার কিন্তু চান্স থাকে। যেহেতু দীর্ঘক্ষণ ব্রেনে ব্লাড সাপ্লাই অ্যাডিকুয়েট ছিল না, সেজন্য অনেক সময় আমরা দেখে থাকি যে ব্রেনের ব্লাড সাপ্লাই না থাকার জন্য ব্রেনের কিছু ইরিভার্সেবল ড্যামেজ হয়, যেটা কিন্তু ব্রেন ফাংশনকে লং টার্মে এফেক্ট করতে পারে। সেটা আমাদের একটা মেন চ্যালেঞ্জ ছিল, মুখ্য চ্যালেঞ্জ ছিল যেটাকে দেখার যে সেরকম কোনো ড্যামেজ কিছু হয়েছে কিনা। কিন্তু যখন আমরা ডে 6 বা 7-তে ওনার ব্রেন ফাংশনগুলো অ্যাসেস করতে শুরু করি প্রপারলি, কারণ ইনিশিয়াল পিরিয়ডে যেহেতু ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সেজন্য আমাদের বাই প্রোটোকল আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হয়। শুধু পিউপিলারি রিয়াকশান বা এইগুলো ছাড়া আমাদের ব্রেন ফাংশন অ্যাসেসমেন্ট করার খুব একটা উপায় থাকে না। আর আমরা যেটা করেছিলাম ইনিশিয়ালি একটা সিটি স্ক্যান করে দেখেছিলাম যে তাতে কোনো অসুবিধা কিছু আছে কিনা। যদিও সিটি স্ক্যান ইজ নট দ্যাট সেন্সিটিভ টু পিক আপ দিস সর্ট অফ মাইনিউট চেঞ্জেস, বাট স্টিল আমরা এটা করি। তো এটাই আমাদের বলার যে ব্রেন ফাংশন ইমপ্রুভ করে আমরা দেখতে পাই, সেটা 6-7 ডে থেকে আমরা অ্যাসেসমেন্ট করি যে ব্রেন ফাংশনটা ইমপ্রুভ করছে, এবং অন দ্যাট বেসিস আমরা ডে 8-এ ওনাকে ভেন্টিলেশন থেকে আউট করি। সাবসিকুয়েন্টলি পেশেন্ট ইমপ্রুভ করে, উইদাউট ভেন্টিলেশন পেশেন্ট মেনটেন করে, এবং গতকাল 15th অফ দিস মান্থ ওনাকে আমরা সাকসেসফুলি ডিসচার্জ করতে সক্ষম হই। এখানে আমাদের যে বেবির ব্যাপারটা ডক্টর সিদ্ধার্থ নন্দী ভালো করে আরেকটু ব্রিফ করে দেবেন যে বেবিকে আমরা কিভাবে রিসাসিটেট করেছি এবং সে কেমন আছে, প্রেজেন্টলি কোথায় আছে, এই ব্যাপারটাও ডিসকাস করে দেবেন। এবার বাকি পার্টটা যেটা রইল, গাইনি পার্টটা এবং পেডিয়াট্রিক পার্টটা, ডক্টর প্রণবেশ গাঙ্গুলি এবং ডক্টর সিদ্ধার্থ নন্দী আপনাদের ব্রিফ করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর প্রণবেশ গাঙ্গুলি। 2রা মে সকালবেলা অ্যারাউন্ড 11:30টার সময় প্রথম আমরা খবর পাই এবং আমি তাড়াতাড়ি আসি ব্যক্তিগতভাবে। যখন আমরা পেশেন্টকে দেখতে পাই তখন পেশেন্টের অলরেডি একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছে এবং পেশেন্টকে তখন ইমিডিয়েট বেসিসে ট্রিটমেন্ট হিসেবে তাকে সিজারিয়ান সেকশন করে বেবি ডেলিভারি করাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু তার অবস্টেটিক প্রোফাইল এরকম ছিল যে 31 বছর বয়স, তার এটা দ্বিতীয় বাচ্চা, আগের বাচ্চাটা সিজারিয়ান সেকশন হয়েছিল এবং এই বাড়িতে তিনি থাইরয়েডের ওষুধ খেতেন এবং প্রেগনেন্সি পিরিয়ডে তার প্রেশার বেড়ে যায় এবং তার ফলেতে ইকোকার্ডিওগ্রাফিতে ভীষণভাবে একটা কার্ডিয়াক চেঞ্জেস দেখতে পাওয়া যায়, যেখানে ইজেকশন ফ্র্যাকশনটা 31% পর্যন্ত নেমে গিয়েছিল। ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানকার ক্রিটিক্যাল কেয়ার টিম অত্যন্ত দক্ষতার সাথে তাকে রিসাসিটেট করবার পরে যখন তাকে ওটিতে নেওয়া হয়, আমার সাথে আমাদের এখানকার অত্যন্ত অভিজ্ঞ অ্যানাস্থেটিস্ট ডক্টর সৌমেন্দু ঘোষ ছিলেন এবং পেডিয়াট্রিশিয়ান হিসেবে অভিজ্ঞ ডক্টর সিদ্ধার্থ নন্দী ছিলেন। সিজারিয়ান সেকশন আমরা করি যেরকম যেটা রুটিন কিছুটা প্রিকশন মেনে, এবং যেহেতু আগে একটা সিজারিয়ান সেকশন হয়েছিল তাই জন্য ভেতরে অ্যাডেশান বা এগুলো যেগুলো থাকে সেগুলোকে করে যতটা দ্রুত সম্ভব বেবিকে আমরা ডেলিভার করি। বেবি ডেলিভারির পরেও তার ভীষণ রকম অ্যাসফিক্সিয়েটেড ছিল, তাকে ডক্টর নন্দী এবং তার টিম খুব ভালোভাবে রিসাসিটেট করে সঙ্গে সঙ্গে নিওনেটাল আইসিইউতে ট্রান্সফার করে এবং সেখানে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মায়ের বিষয়ে যেটা হচ্ছে যে টেবিলে যেটা ছিলেন সেখানে তখন তিনি যেহেতু মেকানিক্যাল ভেন্টিলেশনেই ছিলেন, তার আর কোনো অবস্থা ডিটোরিয়েট করেনি, কিন্তু পোস্ট অপারেটিভ পিরিয়ডে আইসিইউতে গিয়ে তার আবার সেকেন্ড টাইম কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যেটা আবার সাকসেসফুলি আমাদের ক্রিটিক্যাল কেয়ার টিম খুব ভালোভাবে সেটাকে রিসাসিটেট করে তাকে আবার ফেরত আনে। তবে একটাই সৌভাগ্যের ব্যাপার যে যেহেতু মাদার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন থেকে ভুগছিলেন, তার অন্যান্য ধরনের যে কমপ্লিকেশানস, যেমন প্রচণ্ড পরিমাণে পিপিএইচ হওয়া, যেটা রক্ত খুব ব্লিডিং বেশি যাওয়া, বা ডিআইসি কোনো রকম কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করা, এবং ফার্দার কোনো কনভালশন, খিঁচুনি হয়ে মাথার ভেতরে রক্ত জমাট হওয়া, এই ধরনের কোনো কিছু ডেভেলপ করেনি। সেই জন্য
মাদারের সেই পার্টটা ভালোভাবে রিকভার করেছে এবং তারপরেতে আমরা তার 8 দিনের মাথায় প্রথম যে অল্টারনেট স্টিচ কেটে দিই, 12 দিনের মাথায় তার কমপ্লিট স্টিচ কেটে দিই। পোস্ট অপারেটিভ রিকভারিও সেই দিক থেকে সাকসেসফুলি ভালোভাবে হয়েছে। তারপরেতে তাকে গতকাল অর্থাৎ 15ই মে ছুটি দেওয়া হয়েছে। তার বাচ্চাকে তারা ফিনান্সিয়াল কারণের জন্য মা এবং বাচ্চার খরচ দুজনেই এখানে টানা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। বাচ্চা ইমিডিয়েট রিসাসিটেশনের 2 দিন পরে বাচ্চার টিউব খুলে যখন ভেন্টিলেশন থেকে আউট করে দেওয়া হয়, বাচ্চাকে তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ট্রান্সফার করে নেয়। নমস্কার। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ নন্দী, কনসালটেন্ট নিওনেটোলজিস্ট অ্যান্ড চাইল্ড স্পেশালিস্ট। যে বিষয়ে এতক্ষণ আমরা কথা বললাম, যে বেবি অফ মিসেস নন্দিতা মণ্ডল, যে পেশেন্টটিকে আমরা টেকনো গ্লোবাল হসপিটালে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউ থেকে ওটির মধ্যে শিফট করা হয়। তখন পেশেন্টের মেকানিক্যাল ভেন্টিলেশন অলরেডি চলছে। তো অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট এই কেসটা এতটাই ডিফিকাল্ট আর চ্যালেঞ্জিং ছিল যে মানে ওটির আগে যখন আমরা সমস্ত পেশেন্টের ফিটাল হার্ট সাউন্ড শুনি, সেই সময় বাচ্চার হার্ট রেট ছিল 50 থেকে 60-এর মধ্যে। ফলে গাইনোকোলজিস্ট এবং অন ডিউটি সমস্ত টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার এমার্জেন্সি বেসিসে পেশেন্টের সিজারিয়ান সেকশন করার ডিসিশন নেয়। বাচ্চাটার মানে পেশেন্টের এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের পরে যখন বাচ্চাকে আমরা প্রথম রিসিভ করি, মেডিকেল টার্মে আপগার বলে একটা স্কোর হয়, সেই স্কোর 1 মিনিট, 5 মিনিট আর 10 মিনিটে আমরা দেখি। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের আপগার স্কোর প্রায় 3 থেকে 5-এর মধ্যে ছিল। এবং বাচ্চা যখন প্রথম বেরোয়, বাচ্চার শুধু হার্ট রেট আমরা পাই 30 থেকে 40। আফটার 5 মিনিটস প্রথম যখন স্যাচুরেশন দেখা হয়, তখন তার স্যাচুরেশন প্রত্যেক ক্ষেত্রেই 30 থেকে 40% আমরা পাই। তো বাচ্চার ডেলিভারির পরে যখন আমাদের কাছে দিয়ে দেওয়া হয়, বাচ্চার হার্ট রেট 30 থেকে 40 পেয়ে আমরা নিওনেটাল রিসাসিটেশন যে প্রসিডিওর সেটা স্টার্ট করি। সিকোয়েন্সিয়াল নিওনেটাল রিসাসিটেশন কন্টিনিউ চলে। বাচ্চাকে ওটির ভেতরেই আমরা ইনটিউবেট করি এবং তার সাথে চেস্ট কম্প্রেশন, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন এবং আদার নেসেসারি ড্রাগস যেমন অ্যাড্রিনালিন, এগুলো আমরা দিই। প্রায় 10 থেকে 12 মিনিট পরে বাচ্চার হার্ট রেট ইমপ্রুভ করা শুরু করে। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার যে নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকলে আমরা 10 মিনিট অবধি পেশেন্টকে ট্রাই করতে পারি, কিন্তু প্রায় 10 মিনিট অবধিও আমরা হার্ট রেট ছাড়া পেশেন্টের কিন্তু ইনটিউবেশনের পরেও আর কোনো সাইন্স অফ লাইফ যেগুলো আমরা দেখি, যেমন বাচ্চার মুভমেন্ট, বাচ্চার টোন, বাচ্চার কালার, বাচ্চার অ্যাক্টিভিটি কিছুই পাই না। বাচ্চাকে ওটির মধ্যে ইনটিউবেট করার পরে আমার টিম এবং আমার অন ডিউটির রেজিস্ট্রার মিলে আমরা পেশেন্টকে এনআইসিউতে শিফট করি। সেখানে বাচ্চাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং তারই মধ্যে আমাদের পেশেন্ট পার্টির সঙ্গে ডাইরেক্ট পেশেন্টের বা বাচ্চার যে প্রগনোসিস সেটাও বলা হয়। এখানে আরেকটা জিনিস বলা দরকার, যে বাচ্চার যে ডেলিভারি হয়, যেটা এমার্জেন্সি, বাচ্চা এবং মা দুজনকে সেভ করার জন্য, সেটা ছিল 31 সপ্তাহ। একটা 31 সপ্তাহের বেবি আমাদের কাছে এমনি চ্যালেঞ্জিং, তার সাথে এই যে সমস্যাগুলো হতে থাকে সেগুলোর জন্য কন্টিনিউয়াসলি ভেন্টিলেশনে প্রপার মনিটরিং, সাপোর্ট অ্যান্ড ট্রায়াল দিয়ে প্রায় 15 থেকে 16 মিনিট পরে বাচ্চার প্রথম আমরা ক্রাই পাই এবং সেই ক্রাই এস্টাবলিশ হয়ে বাচ্চার যখন অ্যাক্টিভিটি ফুল ফর্মে আসে সেটা প্রায় 22 মিনিট পরে। ইতিমধ্যে বাচ্চার বাকি যেটা স্যালাইন, অক্সিজেন, ভেন্টিলেটারে যা যা মেডিসিন সেগুলো চলতে থাকে। প্রায় 4 ঘন্টা পরে দেখা যায় বাচ্চার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তার সাথে যেহেতু বাচ্চা অনেক পরে কেঁদেছে, প্রায় 15 থেকে 16 মিনিট পরে, সেই জন্য বাচ্চার একটা আমরা মেডিকেল টার্মে বলি হাইপক্সিক ইস্কিমিক এনকেফালোপ্যাথি বা বার্থ অ্যাসফিক্সিয়া। সেই জন্য পেশেন্টের প্রায় 12 ঘন্টা পরে একটা কনভালশনও স্টার্ট হয়। আর যেহেতু প্রিম্যাচুর বেবি এবং তার জন্য শ্বাসকষ্ট শুরু হয়, তার জন্য বাচ্চার লাং ম্যাচুরিটি বাড়ানোর জন্য বাচ্চাকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা সারফেক্টেন্ট বলে একটা লিকুইড হয়, সেটাও বাচ্চাকে প্রয়োগ করি। এইভাবে বাচ্চার ট্রিটমেন্ট চলে। প্রায় 15 থেকে 16 ঘন্টা পরে যখন বাচ্চার কনভালশন স্টার্ট হয়, তার জন্য আমরা অ্যান্টি কনভালসিভ মেডিসিন যেগুলো হয় বাচ্চার বা নিওনেটের ক্ষেত্রে, সেগুলো স্টার্ট করি এবং পেশেন্টকে সমস্ত প্রগনোসিস বলি যে এই পেশেন্টের ক্ষেত্রে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা লং টার্ম বা স্টে প্রায় 2 থেকে 3 সপ্তাহ, কোনো ক্ষেত্রে 1 মাস অবধি বাচ্চাকে কিন্তু এনআইসিউতে ভর্তি রাখতে হতে পারে। পেশেন্ট পার্টির সঙ্গে আফটার ডিটেল ডিসকাশন তারা ডিসিশন নেয় ডিউ টু কস্ট অর ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট, তারা পেশেন্টকে বা বাচ্চাকে এখান থেকে রেফার করে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যেতে চায়। নেক্সট ডে অর্থাৎ আফটার 24 আওয়ার্স পরে পেশেন্টকে আমরা এক্সটুবেট করি। এক্সটুবেট করার পরে বাচ্চাকে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন বা সিপ্যাপ সেটাতে আমরা দিই। তাতে কিন্তু বাচ্চা মেনটেন করছিল, বাচ্চার কনভালশন কন্ট্রোল হয়।
ইনভেস্টিগেশনে মাইল্ড ইনফেকশন থাকে, এবং এই পরিস্থিতিতে আমাদের এখানকার টেকনিশিয়ান স্টাফ দিয়ে অন ডিউটি ডক্টরের প্রেজেন্সে আমরা পেশেন্টকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে ট্রান্সফার করি। সেখানে তারা সমস্ত ম্যানেজমেন্ট দেখে এবং তারপর থেকে তারা সেখানে হ্যান্ডওভার করে। বাচ্চাটি এখন প্রায় 2 সপ্তাহ মতো বয়স হয়েছে, অক্সিজেন তার খুলে দেওয়া হয়েছে এবং আগের থেকে ইমপ্রুভ করছে, কিন্তু সেখানে ভর্তি আছে। মায়ের ফিডিং বা ব্রেস্ট ফিডিং স্টার্ট হয়েছে। আর পুরো ব্যবস্থাটাতে টেকনোগ্লোবালের 2টো জায়গা আমি বলবো যে সময় মতো স্টেপস বা পদক্ষেপ নিলে, যেমন আমরা এক্ষেত্রে নিওনেটাল রিসাসিটেশন করতে পেরেছি টাইমলি, সেটা বাচ্চার ক্ষেত্রে লাইফ সেভ করতে খুবই হেল্প করেছে। আর দ্বিতীয় জিনিস যে আইসিইউ বা এর আগে ক্রিটিক্যাল কেয়ার যে কনসালটেন্ট ডক্টর অরিন্দম ঘোষ যেটা বললেন যে এর আগে বেশ কয়েকবার অ্যারেস্ট হয়েছে, প্রত্যেকবারই অ্যারেস্টটাকে রিভার্ট করা গেছে, এটাও কিন্তু বাচ্চার যে আমরা ওকে জীবন ফিরে দিতে পেরেছি এটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নমস্কার, আমি ডক্টর সায়ন চট্টরাজ, কনসালটেন্ট ফিজিশিয়ান, নেহরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটাল এবং ক্রিটিক্যাল কেয়ার টিমের একজন সদস্য। আমি প্রথমেই আমার যে পুরো টিম, মানে ক্রিটিক্যাল কেয়ার টিম, গাইনোকোলজিস্ট ডক্টর গাঙ্গুলি, ডক্টর সিদ্ধার্থ, সবাইকে অভিনন্দন জানাবো এরকম একটি চ্যালেঞ্জিং পেশেন্টকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। এবং শুধু একটি জীবন নয়, মায়ের জীবন এবং বাচ্চার জীবন। হয়তো বাচ্চাটি সুস্থ হয়ে যাবে আশা করব আমরা। মা তো সুস্থ হয়েই গেছেন, বাড়ি ফিরেছেন, সেটা খুবই খুশির ব্যাপার। কিন্তু যে যুদ্ধটা সবাই মিলে আমরা করেছি, তার জন্য আজকে আমরা একত্রিত হতে পেরেছি একটা মানে ভালো জিনিস সবাইকে জানাবো বলে। এটা একমাত্র সম্ভব হয়েছে অ্যাজ আ টিম ওয়ার্ক। আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার টিম, গাইনোকোলজিস্ট রয়েছেন, সিনিয়র গাইনোকোলজিস্ট সিদ্ধার্থ, পিডিয়াট্রিক্স, ওর টিম, সব মিলে এই যে আমরা একসাথে কাজ করেছি। শুধু ডাক্তারবাবুরাই নয়, আমাদের যে নার্সিং টিম, যাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট রোল থাকে এই ধরনের পেশেন্টদের কেয়ারের ক্ষেত্রে, আমাদের যে টেকনিশিয়ানস বা টেকনোলজিস্ট যে টিম রয়েছেন, এবং বাকিরা সবাই, হাউসকিপিং থেকে আরম্ভ করে এভরিওয়ান, এবং সবার একটা সম্মিলিত এফার্ট ছাড়া এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট, যার 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আপনারা শুনলেন এর আগেও, বা যে আর এরকম একটা সিভিয়ার ইনফেকশান, ভেন্টিলেশনে আছে, বাচ্চাও ভেন্টিলেশনে, সো এতগুলো জিনিস পার করে সেই মানুষটা যে বাড়ি ফিরতে পারছেন, এর পেছনে অনেকজনের ভূমিকা রয়েছে। এবং আমি অ্যাজ আ পার্ট অফ দ্য ক্রিটিক্যাল কেয়ার টিম এবং যে ইন্টারনাল মেডিসিন টিম, সবাইকে অত্যন্ত অভিনন্দন জানাবো এবং আশা করব শুধু এই পেশেন্টই নয়, আগামী দিনে আমরা এইরকম অনেক পেশেন্টকে সুস্থ করতে পারবো এবং মৃত্যুর মুখ থেকে বাড়ি পাঠাতে পারবো। এইটুকুই বলবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি ডক্টর অগ্নিমিত্র ভট্টাচার্য। আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট সার্ভাইভার যাদের, স্পেশালি এখানে আমাদের 2-3টে চ্যালেঞ্জিং বিষয় ছিল। একটা হচ্ছে যে ওনার হার্টের অবস্থা খুব খারাপ ছিল, এবং এই একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার জন্য পেশেন্টের যেটা একটা ক্ষতি হয় সেটা হচ্ছে মাথার কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়, যেটাকে হাইপক্সিক ব্রেন ড্যামেজ বলা হয় ডাক্তারি পরিভাষায়। এখন এই মাথার ড্যামেজগুলো প্রিভেনশনের জন্য কিছু উপায় আছে, এবং আরেকটা জিনিস এইখান থেকে আমরা কিন্তু একটা মেসেজ পাই যে ভেন্টিলেশন মানেই কিন্তু মৃত্যু নয়, যেটা বহু মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে, এবং ভেন্টিলেশনে যখন পেশেন্টকে দেওয়া হয় তখন কিন্তু প্রথম 24 থেকে 48 ঘন্টা পেশেন্টকে একদম ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, এবং আমরা সেগুলো করেছি। এবং যেটা আমরা বললাম যে হাইপক্সিক ড্যামেজ এর প্রিভেনশনের জন্য বেশ কিছু পদ্ধতি আছে যাতে পেশেন্টের মাথাটা ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলোও নেওয়া হয়েছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রম্পট রেসপন্স, মানে যখনই আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বা কোনো ব্লাড প্রেশার কমছে বা অন্য কোনো ইস্যু হচ্ছে, তখন সেটাকে সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে অ্যাটেন্ড করা এবং মেডিকেল অ্যাটেনশন দেওয়া বা যা যা প্রসিডিওর রয়েছে সেগুলো করা, যাতে আমরা একটা পর্যাপ্ত রেসপন্স পেতে পারি।
যাই হোক, আজকে খুব ভালো লাগছে এবং সবাইকে, পুরো টিমকে এবং নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট, যে আমাদের এন্টায়ার ক্রিটিক্যাল কেয়ার গাইনোকোলজি টিম আছে, তাদের সবাইকে অভিনন্দন এবং আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ আরও করতে পারব। নমস্কার। নমস্কার, আমি সৌগত সরকার, আমি জেনারেল ম্যানেজার অপারেশনস। পেশেন্ট যখন রিসিভ হয়, ইমার্জেন্সিতে পেশেন্ট এবং গার্জিয়ান যখন আসে, আমি ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট ছিলাম এবং সেই এংজাইটিতে যখন পেশেন্টের হাজব্যান্ড এবং তার ফ্যামিলি মেম্বাররা রয়েছিল, তাদের সেই জায়গাটায় ওভারকাম করানো এবং আমাদের টিম যারা ডক্টর রয়েছেন, টেকনোলজিস্ট রয়েছেন, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করাটা আমরা সেই সময় করেছিলাম। আমি একা নই, আমাদের সমস্ত যারা নন মেডিকেল টিম রয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই হেল্পটা করেছেন। অ্যাডমিশনের প্রসেসগুলো স্মুথ করা, ডক্টরদের সঙ্গে কোঅর্ডিনেশন করানো, বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের কোয়েরি এসছে এবং তারা পেশেন্টের গার্জিয়ান একজন মেডিকেল কলেজে যখন বেবি অ্যাডমিশন ছিল, তাদের কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছিল, ডক্টরের সঙ্গে কিভাবে আসবো, কথা বলবো, সেই জায়গাগুলো আমরা স্মুথ করতে পেরেছিলাম। এবং পরিষেবার জায়গায় যখন যেভাবে ডক্টরদের অ্যাড্রেস করা হয়েছে, ডক্টর প্রিয়ম স্যারদের সঙ্গে কোঅর্ডিনেশন করানো, ডক্টর বি কে বিশ্বাসকে জানানো, সেগুলো আমাদের টিম এফোর্টলেসলি এটা করেছে। পেশেন্টের গার্জিয়ান যারা ছিলেন তাদের বিভিন্ন সময় আমরা কথা বলেছি, তাদের পজিটিভ ভাইব আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে যেটুকু পেরেছি আমরা দিয়েছি। ওভারঅল টিম ওয়ার্ক, আমাদের ডক্টররা, নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট, সবার একটা এফোর্ট এখানে অবশ্যই ছিল। প্রশংসনীয় কাজ হয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা একটা মেডিকেল ব্রিফিং দিলাম। মিসেস নন্দিতা মণ্ডলের পুরো কেস হিস্ট্রিটা আপনাদের সামনে যতটা পারলাম আমরা পুরো টিম হিসেবে তুলে ধরলাম এবং আমাদের সত্যি আজকে একটা আনন্দের দিন। পেশেন্টের রিলেটিভদের ক্ষেত্রেও এটা খুব স্যাটিসফ্যাক্টরি একটা পয়েন্ট যে আমরা সাকসেসফুলি পেশেন্টকে বাড়িতে পাঠাতে পেরেছি এবং বাচ্চাটি এখন যেহেতু মেডিকেল কলেজে রয়েছে তার কাছে মাকে পাঠাতে পেরেছি এবং এই পুরো কাজটা এত সুন্দরভাবে স্মুথলি ব্যাপারটাকে আমরা এক্সিকিউট করতে পেরেছি বিকজ অফ আমাদের এত সুন্দর একটা টিম রয়েছে যেখানে মেডিকেল, নন মেডিকেল, এভরিওয়ান প্রত্যেকে আমাদের যেভাবে সাপোর্ট করেছে, ইনক্লুডিং গ্রাউন্ড স্টাফ, সকলের একটা নিজস্ব ভূমিকা এখানে ছিল যেটা তারা খুব সুন্দরভাবে পালন করেছে। মেডিকেল পার্টটা আমাদের চোখে পড়ে এই কারণে যেহেতু তারা ফ্রন্ট লাইনে থাকে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে সিস্টার্স, আমাদের যারা মেডিকেল টেকনিশিয়ানস রয়েছেন, নন মেডিকেল পার্ট, এই যে কোঅর্ডিনেশনের পার্টটা যেটা মিস্টার সৌগত সরকার বললেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ পেশেন্ট যে ধরনের অ্যাংজাইটির মধ্যে থাকে এইরকম সময়, যখন পেশেন্টের পয়েন্ট টু পয়েন্ট পেশেন্টকে আমরা কন্ট্যাক্ট করি, এটা মেডিকেল এবং নন মেডিকেল দুটো পার্ট থাকে, একটা ফিনান্সিয়াল ইস্যু থাকে, সব কিছুকে যে সুন্দর করে আমরা ম্যানেজ করতে পেরেছি এবং পেশেন্টকে সবথেকে বড় কথা সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি, সেটা আমাদের জন্য একটা খুবই আনন্দের বিষয় এবং সেটা নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটাল ব্যারাকপুরের তরফ থেকে আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আমাদের এই মিটটা আমরা করলাম। আশা করি যে যে পয়েন্টগুলো আমরা হাইলাইট করলাম সেগুলোকে একটু আপনারা বিবেচনা করবেন, দেখবেন, শুনবেন ভিডিও এবং আমার একটাই বক্তব্য যে যখন যে পেশেন্ট যে ধরনের, এটা শুধু একটা পার্টিকুলার সেট অফ পেশেন্ট আমরা ডিসকাশন করলাম, যে ধরনের পেশেন্টই হোক, মেডিকেল প্রম্পটনেস ইজ অলওয়েজ রিকোয়ার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখনই কোনো অসুবিধা হবে দয়া করে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, আপনার নিজস্ব হাউস ফিজিশিয়ান হোক কি কনসালটেন্ট ফিজিশিয়ান হোক, যেই হোক তার পরামর্শ নেবেন। ওষুধপত্র উল্টোপাল্টা আপনারা এই দোকান থেকে কিনে বা ওভার দ্য কাউন্টার মেডিকেশন যেগুলো আমরা করে থাকি ইউজুয়ালি, সেগুলো কিন্তু করবেন না, কারণ তাতে বিপত্তি কিন্তু বেড়েই যায়, তাতে কিন্তু সেটাকে খুব একটা সুবিধা কিছু হয় না, উল্টে গণ্ডগোলটা পাকে এবং সেটা ছাড়াতে কিন্তু অনেক এফোর্ট দিতে হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাণহানি পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আমাদের একটাই কথা, মেডিকেল প্রম্পটনেস, যে অসুবিধা হলে ডাক্তারদের কাছে ইমিডিয়েটলি যাওয়া এবং তাদের সাহায্য নেওয়া, দরকার হলে হাসপাতালে ভর্তি হওয়া যদি প্রয়োজন থাকে সেটা ভর্তি হওয়া এবং যে ডাক্তারবাবুরা থাকবেন তাদের সঙ্গে রেগুলার লিয়াজন মেনটেন করা, এগুলো কিন্তু আপনারা করবেন। এই পুরো জিনিসটা থেকে এটাকে আমরা একটা সাম আপ করতে পারি। যাই হোক, আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটালের তরফ থেকে এটুকুই মেসেজ আমার ছিল, আমাদের সকলের তরফ থেকে এটাই মেসেজ ছিল। ধন্যবাদ, নমস্কার।